বন্দে পুরুষোত্তমম। উপস্থিত শ্রদ্ধেয় সভাপুরোহিত এবং উপস্থিত ঋত্বিক অধৈর্য যাজক এবং সকল ভক্ত প্রাণ দাদা মায়েরা সকলকে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকে এই সৎসঙ্গে ঠাকুরের কথা একটু বলার চেষ্টা করছি। আজকে আমার সাথে তাপসের কথা ফোনে হয়েছে, আমি কিছুই জানতাম না। আমি জানি যে একটা ঘরোয়া সৎসঙ্গ হবে, তা আমি ফোনে হঠাৎ জিজ্ঞেস করলাম, আচ্ছা কোন জায়গায়, আমি শান্তিপুরে নেমে কোথায় যাব? বললো যে এরকম ওই লেনিন মূর্তির ওখানে, ওই কুঠি মোড় লেনিন মূর্তির ওখানে লজে হবে। আমি বললাম লজ, যাই হোক যে জায়গাটা বলেছে আমি চলে এসেছি। আমি তো এসে প্রতি মুহূর্তে অবাক হচ্ছি যে আমরা সাধারণত একটা ঘরোয়া সৎসঙ্গ করি। আমি দেখে কিছুই বুঝতে পারছি না, আমি জানিই না যে আজকে তাপসের বৌভাত এইসব এর মধ্যে সৎসঙ্গ হবে, তাই আমার কাছে একটু অবাক লাগছিল। যাই হোক, তা আমাদের সৎসঙ্গে এতক্ষণ সব শুনলেন, প্রার্থনা, সঙ্গীত এবং কথাও শুনলেন, সব কিছুই হলো। আর ওনারা ব্যস্ত আছেন, অনেক দূর থেকে এসছেন, তো তাই হয়তো তাদের সময়টা, ওরা অনেক দূর, মানে একদম সেই দমদম, আর একজন হচ্ছে সেই মানে একদম দমদম ক্যান্টনমেন্ট, তার মানে অনেক দূরের ব্যাপার। যাই হোক, আমার থেকেও একটু বেশি দূরে, আমি কাকিনাড়া থেকে এসেছি। যাই হোক, ঠাকুর ধরে আমরা এই যে আমরা সংসার শুরু করছি, আমরা যে ঠাকুর ধরে করতে পারছি এটাও একটা আমাদের ভাগ্য। আমরা ঠাকুরকে পেয়েছি, এবার আমাদের পেয়ে কিন্তু বুঝতে হবে, ঠাকুরকে বুঝতে হবে। আমরা যারা ঠাকুরকে ধরেছি না, আমি তো মনে করি আমরা খুব ভাগ্যবান। আর সেটা এখনো যারা বুঝে উঠতে পারেননি, একটু চেষ্টা করুন, একটু ঠাকুরকে বোঝার চেষ্টা করুন। ঠাকুরকে বুঝতে গেলে কি করতে হবে? ঠাকুরকে বুঝতে গেলে ঠাকুর তো অনেক জিনিস দিয়েছেন আমাদের। আর এই যে সৎসঙ্গগুলো হয়, এই সৎসঙ্গগুলোতে যেতে হবে। যেতে 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 এই যে ভক্তিটা কিভাবে আসে জানেন? এই করতে করতে অভ্যাস যোগের মধ্যে দিয়ে আপনি কখন যে ভক্ত হয়ে পড়বেন বুঝবেন না। আর ওই করতে 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 করতেই তখন ঠাকুরকে ভালোবেসে ফেলবেন। আমাদের জীবনে দুটো ধারা আছে। একটা ধারা হলো সামাজিক উত্তরাধিকার, আরেকটা ধারা হলো জৈব উত্তরাধিকার। সামাজিক উত্তরাধিকারের মধ্যে কি আছে? সামাজিক উত্তরাধিকারের মধ্যে আমাদের পূর্বপুরুষ যারা মহান, তারা আমাদের অনেক কিছু দিয়েছেন। আমরা সমাজ থেকে কি পাই? সামাজিক রীতি নীতি, চাল চলন, শিক্ষা দীক্ষা, সমস্ত কিছু, ইতিহাস ভূগোল বিজ্ঞান সব কিছু জানতে পারি আমরা সমাজ থেকে। তাহলে সামাজিক উত্তরাধিকার সূত্রে আমরা সমস্ত কিছু পাই। আর জৈব উত্তরাধিকারটা কি? জৈব উত্তরাধিকার হলো আমাদের ওই গুণগত, মনোগত, ওই যেই উত্তরাধিকার বংশগত যেটা আসে আর কি, সেটা হলো আমাদের জৈব উত্তরাধিকার। আমরা সাধারণতই সবসময় বলি ওই হেরিডিটি থেকেই পেয়েছে, বলি না, বংশের ধারা তার মধ্যে এসে গেছে, সেইটুকুনটাই বলি। কিন্তু সামাজিক উত্তরাধিকারটা নিয়ে অতটা আলোচনা করি না। কিন্তু এই যে শিক্ষা আমাদের নিতে হয়, শিক্ষার উপকরণ কি? আমরা যে শিক্ষা নিই তার উপকরণ বা মেটেরিয়ালটা কি? উপকরণটা হলো আমরা কি বইপত্র ঘাঁটতে হয়, স্কুলে ভর্তি হয়ে বই পড়তে হয়, জানতে হয়, শুধু জানতেই হয়, শিক্ষা নিতে হয়। তাহলে ওই জিনিসগুলোই আমাদের শিক্ষার উপকরণ। আর আমরা দেখে থেকে এই যে সমাজ থেকে যেই শিক্ষাগুলো শিখি, অন্য যেমন করছে সেইভাবে যা কিছু, যে কোনো জিনিস শিখতে গেলেই তাকে একটা মাস্টার ধরতে হবে, গুরু ধরতে হবে, করে সেইভাবে আমরা শিক্ষা নিই। এই ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন যে শিক্ষার প্রধান উপকরণ কি?
প্রধান উপকরণ হচ্ছে আদর্শ। সে আদর্শে থাকবে অনুভূতি, আর কি থাকবে সেখানে? শ্রদ্ধা, প্রশ্ন, সেবা, উপাসনা, ব্যবহার, এইগুলো দিয়ে আমরা যেই আদর্শটা আছে সে আদর্শের প্রকাশ থেকে যে অনুভূতিটা পাবো, সেই অনুভূতিটাকে অনুভব করে আমার নিজের মধ্যে যদি আমরা প্রতিফলিত করতে পারি, তবেই আমাদের সেই শিক্ষাটা সম্পূর্ণ হবে। তাহলে আমরা পুঁথিগত বিদ্যায় যে সমস্তগুলো শিখলাম, তার সাথে সাথে প্যারালাল আমরা ওই আদর্শকে ধরে আদর্শর সমস্ত কিছুকে যদি মেনে আমরা চলি, তখনই আমরা প্রকৃত শিক্ষিত বলতে পারবো। আর এমনিতে যারা শুধু পড়াশোনা পাণ্ডিত্য যাদের আছে, তারা কিন্তু লিটারেটেড, তারা প্রকৃত এডুকেটেড নয়, প্রকৃত শিক্ষিত তারা নয়, তাদের সেখানে অনেক গলদ থাকে। তাই জন্যে জীবনে বড় হতে গেলে আদর্শ, নিজস্ব একটা আইডিয়াল চাই, সেই আদর্শকে ধরে অগ্রসর হতে হবে, কেন্দ্রায়িত হতে হবে, আমার মনঃসংযম করতে হবে সেইখানে, তা নাহলে হবে না। আর এই জন্যে কি দরকার? সুবিবাহের, বৈধি বিবাহ। বৈধি বিবাহটা কি? বৈধি বিবাহ হলো যেটা ঠিক ঠিক বিয়ে। ঠিক ঠিক বিয়ে মানে, ঠিক ঠিক বিয়ে মানে বংশ টংশগুলো সব দেখতে হবে, শরীর স্বাস্থ্য দেখতে হবে, তার সম্বন্ধে সমস্ত কিছু জানতে হবে, আশপাশ থেকে সব কিছু জানতে হবে। গোপনে বিয়ে দিয়ে দিলে তাহলে হবে না, সব কিছু জেনে বুঝে দেখে নির্বাচন করতে হবে। তারপর যেমন ধরুন, এখন আমাদের সাধারণভাবে দেখুন, সব মানুষ কিন্তু এক নয়। মানুষের যেমন ভ্যারাইটি আছে, তেমনি যেমন আমাদের এই যে দেখুন আম, একটা সাধারণ ফলের মধ্যেই দেখুন সব ফল দিয়ে কিন্তু আলাদা বোঝা যাবে না, আমকে বোঝা যায়। আমের মধ্যে দেখুন হিমসাগর আছে, ল্যাংড়া আছে, আম্রপালি আছে, চৌসা আছে, দশেরি আছে, নানান রকম আম আছে, নানান রকম আমের নানান রকম স্বাদ ওই আম দিয়ে যাই বোঝা যায়। মানুষের ভিতরেও কিন্তু ঠিক সেম একই জিনিস। মানুষেরও কিন্তু বিভিন্ন প্রকৃতির মানুষ আছে, মানুষ কিন্তু সব এক নয়। যার তার সাথে যেমন তেমন বিয়ে হয়ে গেলে হবে না, তাহলে সেটা বৈধি বিবাহ হবে না। ঠিক ঠিক বিবাহ, ঠিক ম্যাচিং কেন দরকার? কেন দরকার? এই যে এখন এত ডিভোর্স হয় না, ডিভোর্সের কারণ কি জানেন? মেয়েরা, মায়েরা বুঝবেন যে আমার সাথে যার সাথে আমি যুক্ত হচ্ছি তার সাথে ঠিক আমার ঠিক খাপ খাবে কিনা, আমার যেই চাল চলন স্বভাব চরিত্র আচার ব্যবহার, আমার যে সংসারে আমি যে বড় হয়ে এসেছি সেইখানের সাথে ঠিক ম্যাচিং হবে কিনা। এই ম্যাচিংটা না হলে কিন্তু পস্তাতে হবে। ওই জন্যেই এত দেখাশোনা। ঠাকুর ওই জন্যেই বলেছে বিবাহকে খেলনা ভাবিও না, যার সাথে আমাদের জীবন জড়িত। আর বিবাহ কি দরকার মানুষের জীবনে? বিয়ে না করেও তো থাকা যায় না। মানুষের জীবনে 5টা ভাব আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর ভাব। শান্ত, দাস্য, সখ্য এই 3টে অন্যভাবেও আসতে পারে, বিয়ে না করলেও আসতে পারে, কিন্তু মধুর ভাব বা কান্তা ভাব এই বিবাহের ছাড়া অসম্ভব। এই স্ত্রীর থেকেই আমাদের সেই মধুর ভাব বা কান্তা ভাব আমরা অনুভব করতে পারবো। আর বাৎসল্য ভাব, বাৎসল্য ভাব আসে আমাদের সন্তান থেকে। অতএব বিবাহের মনুষ্য জীবনে বিবাহের গুরুত্ব অনেক। কারণ আমি জগতে এসেছি, এই জগৎকে এগিয়ে নিয়ে যাব। বিবর্তনবাদ কি বলে? যে এভলিউশন, যেটা এভলিউশনে ঈশ্বর কি চায়? ঈশ্বর তোমাকে পাঠিয়েছে তোমার মূল্যবান জীবন, এই মূল্যবান জীবনটা দিয়ে তুমি এই বিশ্বকে এগিয়ে নিয়ে যাও। তার জন্য তোমাকে কি করতে হবে? ওই বিবাহ দরকার আছে। বিবাহের মধ্যে দিয়ে তোমার যে সন্তান আসবে, সেই সন্তান আবার তুমি যতদূর এই বিশ্বকে জগৎকে দিলে তার থেকে আরেক ধাপ সে এগিয়ে দেবে। এই জন্য জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিবাহের প্রয়োজন। আর
এই যে বিবাহর কথা বলা হয়, যে বিবাহটা হচ্ছে আর্য কৃষ্টির একটা ধারা। আর্য কৃষ্টি, আর্য কি? আর্য কারা? এই যে সনাতন সনাতন বলে, সনাতন কারা? প্রাচীন পুরাতন যে বৈদিক যুগ, সেইখান থেকে এসেছে। তাই বৈদিক যুগে যেটা ছিল, যেমন আমাদের দশবিধ সংস্কার, দশবিধ সংস্কার, দশবিধ সংস্কারের শেষ সংস্কারটা হলো বিবাহ সংস্কার। দশবিধ সংস্কারের মধ্যে কি আছে? গর্ভাধান, পুংসবন, সীমন্তয়ন ও অনবলবন, জাতকর্ম নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, নামকরণ, উপনয়ন, সমাবর্তন এবং শেষ হলো বিবাহ। এই যে যেই জিনিসগুলো আছে না, আপনারা সবগুলো এই তাহলে বলতে পারেন যে এখন তো সেই বৈদিক যুগ নেই, এই সবগুলো সংস্কার কি আমাদের হতে পারে? আচ্ছা, সংস্কার মানেটা কি? সংস্কার সংস্কার যে আমরা বলি, এই যে একটা কথা বলা আছে কুসংস্কার, কুসংস্কারটা আমরা নিশ্চয়ই জানেন সবাই। আর তাছাড়া সুসংস্কার, ঠিক সংস্কার যেটা, কালচার যেটা, সেটা হলো মানুষের ভিতরে বৈশিষ্ট্য থাকে। প্রত্যেকটা মানুষের ভিতরে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটাকে, বৈশিষ্ট্যের সেই উন্নতি সাধন করা, সেই বৈশিষ্ট্যর মধ্যে দিয়ে সে যতটা উন্নত হতে পারে, সেটাই হলো সংস্কার। তাহলে সংস্কারটা হলো আমার বৈশিষ্ট্যকে আমি বিকশিত করতে পারবো, করে যতটা উন্নত করতে পারবো, সেটাই হলো সংস্কার। তাই এই যে দশবিধ সংস্কার, 10টা সংস্কার, 10টা সংস্কারের মধ্যে আমরা এখন কটা সংস্কার করি? গর্ভাধান, পুংসবন, অনবলবন, সীমন্তয়ন, জাতকর্ম নিষ্ক্রমণ, এগুলো আছে আমাদের। এই যে বিবাহ করলে এই সমস্ত জিনিসগুলো আসবে, পরপর আসবে, পরপর। এবার তারপরে সন্তান হলে তার নামকরণ হয়, অন্নপ্রাশন হয়, উপনয়ন হয়, তারপরে হয় সমাবর্তন, চূড়াকরণ, বিবাহ। এই আমরা অন্নপ্রাশন, নামকরণ এগুলো করি। আর ওই বিবাহের আগের যেগুলো গর্ভাধান, পুংসবন, ওগুলো আপনারা একটু ঠাকুরের বই থেকে, আজকে তো খুব সময় কম, ওগুলো বই থেকে পড়ার চেষ্টা করবেন। এই 10টা সংস্কার, সংস্কারের মধ্যে আমাদের এই চূড়াকরণ, চূড়াকরণটা হলো, উপনয়নটা হলো শিক্ষান্তে গুরুর কাছে পাঠানো। আর আর এই সমাবর্তন হলো সব শিক্ষা টিক্ষা করে এসে সমাপ্ত করা, তারপর বিবাহে উপযুক্ত হয়ে বিবাহ করা। যাই হোক, এর বিস্তারিত এতে এখন যাব না, কারণ সময় একদমই নেই। যাই হোক, একটু এই ঠাকুরের একটা লীলার কথা একটুখানি বলি, কারণ ঠাকুরকে নিয়েই তো আমাদের সব কিছু। ঠাকুরকে নিয়েই এই যে এখন অমলেন্দুদা যেসব বললেন না, ওগুলোও কিন্তু ওই ঠাকুরের লীলাই। লীলাতেই ওই সেই কি কাপুরের কথা বললেন, তিনি কিন্তু ওই সেই লীলাতেই সেই কাজগুলো করেছিলেন, ঠাকুরের লীলার জন্যই করতে পেরেছিলেন। এইবার আমি ঠাকুরের একটা লীলার কথা বলি। একটু টাইম, 2 মিনিট লাগছে, একটু 2 মিনিট, 7:30 ওদের শেষ। হ্যাঁ, বলছি যে আপনারা শুনে থাকবেন বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য, ঠাকুরের ভক্ত পার্ষদ। তার জন্ম 1884 সালে। জন্ম হয়েছিল জয়নগর মজিলপুর, যে জয়নগরের মোয়া শোনেন, দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুরে। তারা খুব অবস্থাপন্ন বাড়ির সন্তান, পড়াশোনা করেছিল ভালোই সন্তান। শেষে তিনি ব্যবসাটাকেই জীবিকা করে নিলেন। এবার তার ভেতরে একটা আধ্যাত্মিক চেতনা ছিল, সে সবসময় ওই আধ্যাত্মিক চিন্তাভাবনাগুলো চাচ্ছিল। ব্যবসায়ী হলে কি হবে, তার ব্যবসা ছিল শিলংয়ে, তাতে তার কলকাতাতেও কিছু আসতে হতো। এবার কলকাতাতে আস্তে আস্তে একজনের সাথে তার আলাপ হয়, তার নাম হলো বসন্ত সাহা চৌধুরী। তাই ব্যবসা সূত্রে কলকাতাতে তার সাথে আলাপ হয়, তারপরে সেখানে ঘনিষ্ঠতা হয়। ঘনিষ্ঠতা হতে হতে সে মনের কথা বলে। সে মনের কথা বলতে বলতে সে
সেই বসন্ত সাহা চৌধুরী কুষ্টিয়ায় তার জন্ম। তিনি কুষ্টিয়াতে থাকতেন এবং কলকাতায় ব্যবসার উদ্দেশ্যে আসতেন। এবার তিনি বলতেন যে আমার একটা গুরু আছে, সবাই তাকে অনুকূল ঠাকুর বলে ডাকে। তা ওই গুরুর কথা, ওই বন্ধুত্ব হয়েছে, তাকে সব বলে। এইবার সেও কিন্তু ভাবছে আমারও তো, আমি এই ধরনের একটু চিন্তা করি যে আমারও তো এরকম একটা গুরু দরকার। ভাবতে ভাবতে একদিন ওই বসন্ত সাহা চৌধুরী এই বিরাজ কৃষ্ণ ভট্টাচার্যকে বললেন, চলুন একদিন আমার গুরুকে দেখে আসবেন। তাই নিয়ে গেলেন, একদিন নিয়ে গেছেন। এবার সেই গুরুকে দেখে তার খুব ভালো লেগে গেছে। তারপর দু একটা কথার মধ্যে দিয়ে সে এমন হয়ে গেছে যে এইবার তখন যখন চলে আসে, তারপর ভাবছে যে আসতেই সে চাইছে না, আবার যেতে চায়। এবার চলে এসেছে, আবার যায়। এবার সে একটা নেশা লেগে গেছে। গুরুকে একবার দেখে এমন অবস্থা হয়েছে, সে ব্যবসা ভুলে যাচ্ছে ধীরে ধীরে। তখন সেই বাড়ির মা সরোজিনী দেবী, তিনি ভাবছেন যে কি হলো, হঠাৎ বন্ধুর সাথে পাবনা গেল, আর সেখানে গিয়ে কি পেয়েছে যে শুধু সেই চিন্তায় বিভোর হয়ে আছে। তার ব্যবসার কথা চিন্তা করছে না, শুধু ওই পাবনা যাব, আর কবে পাবনা যাব, এই শুধু সবসময় ভাবছে। ভাবতে যাচ্ছে আসছে এই হতে এবার যখন যাচ্ছে, তখন সরোজিনী দেবী ভাবছেন যে কি পেয়েছে সেখানে, কি দেখেছে। তখন একদিন জিজ্ঞেস করেছে, কি পেয়েছে ওখানে? যে একজন মানুষকে পেয়েছি, তাকে না দেখে আমি থাকতে পারি না। তখন আরেকবার গেছে, তখন সরোজিনী দেবী একদিন ভাবছে যে আমি যদি ওই মানুষটাকে দেখতে পেতাম। ভাবতে একদিন ওই রকম রাত্রে স্বপ্নে দেখছে যে একদিন দরজায় ধাক্কা দিচ্ছে একজন। তখন তাড়াতাড়ি উঠে তিনি দরজাটা খুলে দিয়েই দেখছেন একজন সুপুরুষ, খালি গায়ে, পৈতে জড়ানো, দীর্ঘ দেহ, খুব সুন্দর তাকে লাগছে। আর তিনি নির্ভয়ে দরজা খুলে দিলেন, বসতে দিলেন। বসার পর তখন ঠাকুর বলছেন, মা তোকে দেখতে এলাম। আর তখন সেই হিপনোটিজম যেমন হয় সেই রকমভাবে বলছে যে উনি সব কিছু করলেন, বসতে দিলেন, পা ধোয়ার জল দিলেন, পা ধুয়ে দিয়ে তার চুল ছিল অনেক বড়, সেই চুল দিয়ে পা মুছিয়ে দিলেন। আর ঠিক সেই সময় স্বপ্ন যখন দেখছে, তারপর সে নাম দিয়েছিলেন, ঠাকুর নামও দিয়ে দিয়েছিলেন। এবার ঠিক সেই সময় বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য ঠাকুরের সাথে কথা বলছিলেন। তখন ঠাকুর হঠাৎ বললেন, বিরাজদা, আমি জয়নগর মজিলপুরে গেছিলাম, মাকে দেখে এলাম। মায়ের দীর্ঘ কেশ সেই দিয়ে আমার পা ধুয়ে মুছিয়ে দিলেন। তখন বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য ভাবছেন, কি বলছে, আমার কাছেই তো বসে গল্প হচ্ছিল, কোথায় কখন গেল, ঠাকুর কি বলছেন এসব, বুঝতে পারছে না। তারপর অনেক দিন কেটে গেছে, এবার এসছে। তারপরে বাড়িতে যেই এসেছে, তখন স্ত্রীর কাছে সেই সব কথা শুনেছে। তখন বলছে, আরে ওই দিন হ্যাঁ ঠাকুর বলেছিলেন যে বিরাজদা, আমি আপনার বাড়ির থেকে ঘুরে এলাম। তাহলে কথাটা তো ঠিক। সেই দিন তখনই তাদের সেই চোখ দিয়ে অশ্রু ঝরঝর করে হচ্ছে যে আমরা কাকে পেয়েছি, আমাদের জীবন ধন্য। তখন বুঝতে পারলেন যে তিনি যেমন তেমন মানুষ নয়। আমরা সদ্গুরু বলি, ইনিই সেই সদ্গুরু। যাই হোক,
আমি আর বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না, আমাদের তো নির্দিষ্ট সময়, তা বললে আরও সুন্দর আরও কিছু বলা যেত, কিন্তু বলা যাবে না। তা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং এই যে তাপসের যে আজকে অনুষ্ঠান, এটা সুন্দরভাবে হোক, সকলের মঙ্গল হোক, এই বলে আমি কথা শেষ করছি। বন্দে পুরুষোত্তম।